রথের মেলায় গিয়াছিল, একে একে তাহারা ফিরিতে আসিতে লাগিল। সন্ধ্যার সময় জেলেপাড়ার ঘরে ঘরে আজিকার সন্ধ্যেটি নামের সানন্দ। বউরা হাসি মুখে লাল পাচা শাড়ি নাড়িয়া চড়িয়া দেখে, নতুন কাচের চুড়ি বাহারে মুগ্ধ হয়, কাঁচ ও কাঠের পুঁতির মালা সযত্নে কুলঙ্গিলিতে তুলিয়া রাখে। ছেলেমেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়াইয়া ধরে। আহ্লাদের বহন করিয়া এই তুচ্ছ উপকরণও যে কুটিরে আসে না, সেখানে যে বিষাদ জমাট বাঁধিয়া থাকে তা নয়। কোনো না কোনো রূপে সোনাখালীর মেলার আনন্দের ঢেউ যে কুটিরে পৌঁছাইয়াছে। একটি কাঁঠাল, দুটি আনারস, আছের বাতাসা, এই দরিদ্রের উপনিবেশও যে দরিদ্রতম পরিবার শুধু নিরীহ নয়, আর অদৃষ্টকে ফাঁকি দিয়া ধরা পুঁটির তেলে ভাজা পুঁটি মাছ দিয়া দিনের পর দিন আধ পেটে ভাত খাইয়া থাকে। খুশি হইয়া উঠিতে আর তাহাদের অধিক প্রয়োজন কিসের? কুবের প্রতিবেশী বুড়া সিধুদাস একটি পয়সা সম্বল করিয়া মেলায় গিয়াছিল। পয়সাটি সে খরচ করে নাই, কিন্তু মেলা হইতে সে যে বিপুল সম্পদ সংগ্রহ করিয়া আনিয়াছে, তাহাতে তাহার বৃহৎ পরিবারের আজ উৎসবের অস্ত নাই। ভিক্ষা শুধু করে নাই, বাগাইয়াছে। সারাদিন মেলায় ঘুরিয়া যেন তেন প্রকারে সংগ্রহ করিয়াছে 3টি দাগি ধরা প্রকাণ্ড ফলচি আম, একটা তুলতুলে পাকা আস্ত খাজা কাঁঠাল, সের অনেক একত্র মেশানো চাল ডাল খুদ আর খাসির একটা মাথা। গরিবের উৎসবে আর কি পুরানো ফেলা জিনিস? খাসির মাথাটা বলতে গেলে সে একরকম চুরি করিয়া বলিতে হয়, কিন্তু তাতে কি? ভিক্ষা সিধু কারো কাছে চায় না, পয়সা সিধু কারো চুরি করে নাই। কুবেরের উঠোনে দাঁড়াইয়া সিধু বলে, আমারে নানিয়া ফিরাইলি কুবির। দাওয়ার ডিবিরির আলোতে কুবের একটা কোচের লোহার শলাকাগুলি পরীক্ষা করিতেছিল। মুখ না তুলিয়া এসে বলে, তুমি না হিরু জ্যাঠার নাইয়া ফিরাইলা? সিধু দাওয়ায় উঠিয়া যায়। তা আইলাম কুবির, তা আইলাম, রঙ্গ কইরা কইলাম, বোঝস না? তা কবের কচাটা কিনা আনলে সন্দেহ করি। নিল কত? 8 আনা। আর 10 হাত লম্বা সরু তল্লা বাঁশের ডগায় 10-12টি তীক্ষ্ণ লোহার শলাকা বসানো মাছ মারা যন্ত্রটি সিধুও গম্ভীর মুখে পরীক্ষা করিয়া দেখে। গোড়ার দিকটা ধরিয়া অন্ধকারে উঠোনে ছুরিবার অভিনয় করিয়া বলে, ভালো মন্দ না। ছিচ্ছস কুবির, কাল পরশু তক আমিও একটা কিনে লুমু। সিধুর মতলব কুবির ঠিক বুঝতে পারে না। কোচটি সে ঘরের মধ্যে কোনায় দাঁড় করাইয়া রাখিয়া, সে বিকালে বৃষ্টি বন্ধ হইয়া গুমট হইয়া করিয়া রাখিয়াছে। আকাশে বিশেষ মেঘ নাই বটে, কিন্তু তখনও মেঘ ঘনাইয়া আসিয়া মুষলধারে বৃষ্টি নামিবে বলা যায় না। রামুকে প্রীতম তাহার বাড়া হইয়া গিয়াছে। এখন হয়তো আবার তাকে ঘিরিয়া সভা বসিতে পারে। নিজের নির্বাসনের কাহিনী বলিয়া রাজু সকলকে মুগ্ধ করিয়া রাখিবে। অত্যন্ত ক্ষুধা না পাইলে কুবেরও সেখানে গিয়া বসিত। পিসি হাঁড়িতে ভাত ফুটাইতেছে, না খাইয়া রামুর রোমাঞ্চকর গল্পের লোভেও কোথাও যাওয়া ক্ষমতা এখন তার নাই। সিধু বসিয়া বসিয়া বাজে কথা বলে, শীতল ছাড়া ছাড়া তাহার ভাষা অনির্দিষ্ট অবান্তর বিষয়বস্তু। কুবের আনমনে সাই দিয়া যায়, হ হ। পেটে ক্ষুধার জ্বালা, মনে প্রীতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ। বুড়া সিধুর বকবক শুনিতে শুনিতে বিরক্ত তাহার সীমা থাকে না। শেষে সিধু যেন প্রসঙ্গক্রমে বলে, খাসির মাথাটা আনিলাম কুবের, মস্ত মাথা খান, মহিষের মতো 2টা সিং আছে। তা নিল কত? শ্বাসবেলা না, তাই সস্তা কিনলাম কুবের। পুরা 5 আনা চাইলে শ্বাস ম্যাস 14 পয়সাই দিলাম। মাইয়াটারে রাইন্ধাবার জন্য কইলাম, তা কয় তেল মরিচ নাই, চালও নাকি বারন্ত। সিধুর কথা শুনিবার মস্ত আগ্রহ খুব একটা ছিল না। কুবের সহসা হারাইয়া ফেলে। পিসিকে সে জিজ্ঞাসা করে, ভাত হইল পিসি? একেবারে সে পেছনে ফিরিয়া বসে সিধুর দিকে। ক্ষণকাল অপেক্ষা করিয়া সিধু উইঠা যায়। বাঁশের একটা টুকরিতে খাসির কটা মাথাটা আনিয়া কুবেরের সামনে ধরিয়া বলে, দেখ কুবির, মিছা কয় নাই, ঘাড়ের কাছে খাসাখানিক মাংস ছিল, এই দেখ কুবের। টুকরির কাছে মুখ লইয়া ঠাহর করিয়া করিয়া সিধু কয়েক টুকরো মাংস বাছিয়া কুবেরকে দেখায়। করুণ নয়নে কুবেরের মুখের দিকে চাহিয়া বলে, তেল মরিচ দিয়া রাইন্দলে যা হইব না, একদম অমত্ত। আমুনদের ঠাই পেঁয়াজ রসুন মাইঙ্গাই না, আমারে দেখাও কেনে রাতগা। সিধু এবার স্পষ্ট করিয়াই বলে, তেল মরিচ আর 1 মুঠো চাল দে কুবির, তরেও দিমুনু। কুবের সন্দিগ্ধ হইয়া বলে, দিবা না, নিজাস। সিধু আহত হইয়া বলে, দিমুনা কস কি কুবির, তোরে না দিয়ে যামু কই। তেল মশলা এবং চাল লইয়া সিধু উঠিল। আতুর হইতে মালা বলিল,
বুড়া কি বজ্জাত, মাথার ভাগ দিব না আইঠা কলা দিব, দেখো। কুবের উদাসভাবে বলিল, না দেই না দিব, আজ তো শেষ না, আরেকদিন আইলে মাইরা দেখাইয়া দিব, আমার লগে চালাকি কয়রা যাইব কয়। ভাত নামিলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কার তিম তরকারি দিয়া ফ্যান সমেত তপ্ত অন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরাইয়া ফেলিল। গোপীকে খানিক পরে একটা বাটি লইয়া গিয়া সিধুর কাছ হইতে খাসির মাথার ব্যঞ্জন আনিতে বলিয়া সে বাহির হইয়া গেল। প্রীতম মাঝির বাড়ি জেলাপাড়ার একেবারে উত্তর সীমান্তে, গোয়ালের ভেতর দিয়া তাহার বাড়িতে ঢুকিতে হয়। গোয়ালের একদিকে বাঁধা থাকে দুটি শীর্ণ গরু, অন্যদিকে থাকে প্রীতমের প্রসিদ্ধ বেলা জাল। এত বড় জাল কেতুপুরে আর কাহারও নাই। বাড়িতে উঠানের বালাই নাই। গোয়াল পার হইতে ঢুকিতে হয় প্রকাণ্ড একটা ঘর, দুপাশের ছোট দুখানা ঘরে ঢুকিবার দরজাও এই ঘরের ভেতর দিয়া। কার্পণ্য ও বেড়া জালটির মতো বাড়ি করার এই খাপছাড়া ঢং ও প্রীতমের কম প্রসিদ্ধ নয়। লোক নাম দিয়েছে কয়েকখানা। ঘরের পেছনে খানিকটা ফাঁকা জায়গা, তারপর একটা ডোবা। ডোবার ওদিকে বাঁশবনের পরে আর মানুষের বসতি নাই। বহুদূর বিস্তৃত শস্যক্ষেত। আষাঢ়ের গোড়াতেই এখন অর্ধেকের বেশি জল ডুবিয়া গিয়েছে। বাঁশবনে জেলেপাড়ার প্রায় সকলেই পরিচিত একজোড়া 5 ফুট লম্বা গোখুরা সাপ বাস করে। ডোবায় থাকে কয়েকটি গোসাপ। বড় ঘরখানায় সবার রীতিমতোই বসিয়াছিল। ঘরে ঢুকিয়া কুবের আবার হইয়া দেখিল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। প্রীতমের কাঠের সিন্ধু কাটার ওপর কথাই ভাঁজ করিয়া পাতিয়া হোসেনকে বসিতে দেওয়াই হইয়াছে। রাসু মিশিয়া গিয়াছে একেবারে ভেতরের মধ্যে। সকলের মুখেই একটা দারুণ অস্বস্তিকর ভাব। আর চোখে সকলে হোসেন মিয়ার দিকে চাহিতেছে। এগুলি লোকের নিঃশ্বাসে ঘরের আবদ্ধ। বাতাস হইয়া উঠিতেছে দূষিত গরমের। হোসেন মিয়ার কপালে বড় বড় ফোঁটায় জমিয়াছে ঘাম। এদিক ওদিক চাহিয়া কুবে টুপ করিয়া সকলের পেছনে বসিয়া পড়িল। হোসেন মিয়া এখানে আসিয়া জুটিল কোথা হইতে? এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তাহার মুখোমুখি হইয়া গিয়াছে, কি কাণ্ডটাই আজ দেখো। কুবের বিষাদ বোধ করে। আহা, এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক, একগুয়ে সম্মানকামী লোক কপালের ফেরে বড় জব্দ হইয়া গেল। রাসু তাহাকে একেবারে হাতে নাতে ধরাইয়াছে সকালের কাছে। এত প্রতিপত্তি অর্জন করিয়াছিল, আজ বুঝি তার মুখ ফুটিয়া কথা বলি তার পারিতেছে না। লোভ দেখাইয়া মিথ্যা আশ্বাস দিয়া হোসেন মিয়া এই রাজু ওর স্ত্রী পুত্রকে সদূরে ময়না দ্বীপে লইয়া গিয়া হত্যা করিয়াছে। কোন চুক্তি দেখাইয়া তাহার এই কীর্তি সে সমর্থন করিত, কুবের তাহার জানে না। সে যাকে ভয় করে, এত লোকের সামনে তাহার মাথা হেঁট হইয়া যাওয়ার মনে মনে সে শুধু ব্যথা পাইতেছিল। অন্ধ আবেগের সঙ্গে তার মনে হইতেছিল, যাহা পঙ্গু অসহায় জীব শক্তিশালী লজ্জা দেওয়া তার পক্ষে ভালো কথা নয়। মানুষের ধর্মবিরুদ্ধ এই কাজ। বিচলিত উত্তেজিত হইয়া এদিক ওদিক চাহিতে চাইতে কুবের দেখিতে পাইল জহর, আমিনউদ্দিন এবং আরও দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীরভাবে এদিকেই বসিয়া আছে। ধরিতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝির সমাজ। আরও 2-4 জন যারা আছে তারা একান্ত নগণ্য। এদের সংখ্যা 5-6 ঘরের বেশি হইবে না। জেলেপাড়ার পূব দিকে এদের একত্রে সন্নিবেশিত বাড়িগুলিকে বেড়ার বাহুল্য দেখিয়া সহজে চিনিতে পারা যায়। যতই জীর্ণ হইয়া আসুক, ছেঁড়া চট দিয়া, সুপারি গাছের ডাল দিয়া, গাছের পাতা দিয়া মেরামত করিয়া বেড়াগুলিকে এরা খাড়া করিয়া রাখে। অথচ খুব যে কঠোরভাবে পর্দা প্রথা মানিয়া চলে তা নয়। কিন্তু মেয়েদের বাহির না আসিলে চলে না। নদীতে জল আনিতে যাইতে হয়, পুরুষেরা কেহ বাড়ি না থাকিলে দোকানের সওদা আনিতে যাইতে হয়, বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়ো ফলিলে, মুরগির ডিম পাড়িলে গ্রামে গিয়া বেঁচে আসিতে হয়। বেড়াগুলি পর্দা রাখে শুধু আনন্দের। আর এমন বউঝি বাড়িতে যদি কেহ থাকে, তাহলে তারা খুব কাঁচা যদি বয়সে হয়ে থাকে, তাহলে তাহারা যায়। এরা এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সদ্ভাবেই দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাহাদের বিশেষ পার্থক্য থাকে না। দারিদ্র বিবাদ যদিও কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, মিটিয়াও যায় অল্পের মধ্যেই। জহরের যে কারণে বিবাদ হয়, কুবেরের আমন্দির সঙ্গে বিবাদও হয় সেই কারণেই। খুব খানিকটা গালাগালিও কিছু হাতাহাতি হইয়া মীমাংসা হইয়া যায়। মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি। সে বলে, কুবের ভাই ছাড়ান দাও, আরে ওই আমন্দির সামাল দে, পলাপানের পাড়া কাইজা করস, তগর সরম নাই। কুবের লক্ষ্য করিয়া আশ্চর্য হইল, এই সভায় আমন্দি আজ একটি বিশিষ্ট ব্যক্তি হইয়া উঠিয়াছে। হোসেন মিয়ার দিকে সে চাহিয়া নাই, সে চাহিতেছে দেখিতেছে আমন্দির দিকে। আমিনউদ্দির অস্তিত্ব অত্যন্ত সুস্পষ্ট। জহরের মধ্যসত্ত্বায় অনেকবার বিবাদ মিটিল। মনে মনে আমন্দির ওপর কুবেরের রাগ ছিল। চোখে চোখে মিলিতে সে চোখ ফিরাইয়া লইল। কেহ কথা কহে না।
কি ভাবিয়া হোসেন মিয়া হঠাৎ কুবেরকেই বিলম্বিত সম্ভাবনা জানাইয়া বসিল। পিছে বইয়া কেন কুবের ভাই, আইগা বউ, খানা পিনা হয় নাই? কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করিল, আগাইয়া সকলের সামনে গিয়া বসিয়া বলিল, খাইছি মিয়া ভাই। বাঁ হাতের নিচে লালচে দাড়ি মুঠো করিয়া ধরিয়া হোসেন মিয়া বলিল, গণেশ রে দেখি না, গেছে কই? কেডা জানে, ফিরতি বেলাই মেলাই মদ্দি মাইজা কর্তা ডাইকা কয়, গায়ে ফেরোস নাকি গণেশ? মাছগুলা বাড়িতে দিয়া আসস, লইয়া যা। কয়রা এক ডালা ইচ্ছা মাছ দিলেন। মাছ দিবার লইগা গনসা কর্তাগো বাড়িতে গেছে সন্ধ্যা করি। মেজো কর্তার নাম অনন্ত তালুকদার, কেতুপুর গ্রামখানি তাহারই। জেলে পাড়ার যাহারা 2-1 বিঘা জমি রেখে মেজো কর্তাকেই তাহারা খাজনা দিয়া থাকে। মেজো কর্তার নাম উল্লেখ করলে সকলে মন দিয়া কুবিরের কথা শুনিল। হোসেন মিয়া জিজ্ঞাসা করিল, কর্তা আলেন কবে? আলেন আর বিশ্ব দরবারে? হিরুমাছি চোখ মিটমিট করিতে করিতে বলিল, মাইজা কর্তার সকল সংবাদ দেখি রাখল কুবের। ভুবন স্যার লগে মামলার কি হইল কহ দেখি। কুবের বলিল, কর্তা হাঁসচরে দখল পাইয়াছেন। ভুবন স্যার নায়েব নাকি কয়েদ হয়েছে খবর শুনি যাইঠা। সাঁইথির কুঞ্জ গোসাই সাক্ষী দিচ্ছে, সাই নাকি নিজের চোখে নাইবের কর্তাগো কাছারি করে আগুন দিতে দেখল। প্রীতম বলিল, হ, তুই জানলি কি বা? কুবের সস্বর্গে বলিল, এই কি কথা কও গো মাম্মা, আমার জাননের বাকি কি? শীতলবাবুর ঠাই জানলাম। শীতলের নাম উল্লেখে প্রীতম মাঝে ঝিমুইয়া গেল। নকুল শয়তানি করিয়া জিজ্ঞেস করিল, শীতলবাবু তেনারে পালি কই কুবের? কুবের হাসিয়া বলিল, নকুলদা যেন পোলাপান জানো না কিছু। শীতলবাবুর ঠাই পয়সা পামু কাল রাইতে আমাগোর যুগির বাড়িতে তাগিদ দিবা গেছিলাম। পয়সা দিবার মতলব ডাকাইয়া তার নাই। খাতির কইরা কইল, বয়রে কুবের তামুক খা। তামুক টানি রাজ্যের গল্প কইরা আইলা। কইলি না পিত্তায় যাবা নকুলদা? শীতলবাবু কয়, মাইজা বাবু দেনাই ডুবছে। বুড়া প্রীতম মাঝি চঞ্চল হইয়া উঠিয়াছিল। নকুল তখন শয়তানি করিয়া বলিল, যুগির না পলা হইব কুবির? কেডা জানে, মোটাইয়াছে দেখলাম। কে জানে কি আশ্চর্য ইহাদের উপভাগ্য কর্ষিকতা। যুগী প্রীতম মাঝির মেয়ে সম্প্রতি জেলাপাড়ার একধারে একখানা ঘর বাঁধিয়া মেহকর্তার মুহির শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে। এত লোকের মাঝে প্রীতমের সামনেই তাহার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে, সকলে হাসাহাসি করিয়া তাহা উপভোগ করে বিনা বাধায় ও বিনা দ্বিধায়। প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে, বাইর হ, তুই আমার বাইরি থাইকা নুকাইলা, বাইর হ, দূর হ। নকুল মুচকি হাসিয়া বলে, কোসা করো কেন মামা? জবাব দিবার পারো না? মাইজা কর্তা কুবিরে এত খাতির করে কেন তাই জিগাইলা? কুবেরের পলা কেমন ধলা হয়েছে জিগাও কেনে? কুবের মুষ্টি তুলিয়া বলে, মারুম কইলাম নকইলা, মায়েরা লাশ করুম তোরে। মনে হয় সবার চেহারা বদলাইয়া গিয়াছে। রাসু হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সবাই যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব আসিয়াছিল, প্রসঙ্গতরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে। হোসেন মিয়া উঠিয়া দাঁড়ায়। একবার বাড়িতে যাইও রাসুবাই, পয়সা করি পাইবা মালুম হয়, নিকাশ নিয়া খারিজ দিম। ময়না দ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটুনের মজুরি দি, খাউন বরণ বাদ। কালই যাইও। লালচেদারির ফাঁকে হোসেন মিয়ার মৃদু মৃদু হাসিয়ে বলে, মনে করিতেছ হোসেন মিয়া ঠক? তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার পয়দা কিসের? কোন হালারে আমি জবরদস্তি ময়না দেবে নিয়েছি? আপনা খুশিতে গেছিলা, ছুট না কলি মানব রাসভাই। ফিরা এবার মন ছিল আমারে, কতি পারলে না একসাথে যাইতাম এবং আইতাম। রাসু ঘাট নিচু করিয়া থাকে। আমন্দির বলে, জান নাকি মিয়া? শোনেন, আমি ময়না দ্বীপে যাবো না, কইয়া থইলাম। হোসেন মিয়া তেমনি মৃদু মৃদু হাসে। তোমার জাতি কয় নাই আমিন্দি, খুশ না হইলি কেন যাবা? পাতলা পাঞ্জাবি ঘামে ভিজিয়া যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাইতেছিল। সেইখানে হাত দিয়া সে আবার বলিল, জান দিয়া তোমাকেও দরদ করি, এনে আইজ তোমারে ঘা দিলা, এই দিলেন মদ্দি। কুবের ভাই ঘর যাইব নাকি? কুবের সাই দিয়া উঠিয়াছিল। দুজনে গোয়াল পার হইয়া নামিয়া গেল পথে। আকাশ নিবিড় মেঘে ঢাকিয়া গিয়াছে। দুর্ভাগ্য অন্ধকারে জেলে পড়ার পথ পায়ের তলায় লইয়া আছে অদৃশ্য। অত্যন্ত সন্তর্পণে পা ফেলিয়া আগাইতে হইল। দীর্ঘকালের পরিচয় না থাকিলে বাড়ির আনাজ কানাজ দিয়া আঁকা বাঁকা পথ আর খুঁজিয়া পাইত না। কুবেরের সঙ্গে হোসেন মিয়া উঠিল তাহার বাড়িতে। দাওয়ায় ছাট আসিতেছিল। হোসেন মিয়াকে ঘরের মধ্যে বসিতে দিতে হইল। কুবেরের 2 ছেলে লক্ষা এবং চণ্ডী ঘুমাইয়া পড়িয়াছিল। জাগিয়াছিল গোপী।
চাটাইয়ের ওপর জাকিয়া বসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল, বলিল, পিয়াস জানাই বিবি যান, পানি দিবা না? গোপী ঘটিতে জল আনিয়া দিয়া আলগোছে মুখে ঢালিয়া দিয়া ঘটিটা দাওয়ার প্রান্তদেশে রাখিল। রাত্রি বাড়িতে থাকে, বৃষ্টি ধরবার লক্ষণ দেখা যায় না। পিসি ঢেকি ঘরে গিয়া ঝাঁপ বন্ধ করিয়া শুইয়া পড়ে। ভাইদের পাশে শুইয়া গোপীর দু চোখ ঘুমে জোড়াইয়া আসে। শান্ত কুবেরের চুয়াল ভাঙ্গিয়া হাই ওঠে। বাহির চলিতে থাকে অবিরাম বর্ষণ। কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের ফুটা কোণ দিয়া ভেতরে জল পড়িতে আরম্ভ করিয়াছিল। চাইয়া দেখিয়া হোসেন মিয়া আপনা হইতে কাল সকালে কুবেরের ঘর ছাইবার সন দিবার কথা বলিয়াছে। কুবের এক সময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে। বহু যত্নে কুবের তাহার আঁতুড়ের চারিদিকে বেড়ার মতো ফুটা বন্ধ করিয়াছে। দাওয়ার একদিকে ভাসিয়া গেলেও আঁতুড়ের বৃষ্টির ছোট ঢুকিবার কোনো পথ নাই। মেঝেটাই শুধু হইয়াছে ভিজা স্যাঁতসেঁতে, যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নাই। আর কটা দিন পরেই মালা এখান হইতে মুক্তি পাইবে। বুকে পিঠে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে, কদিন এখানে থাকার ফলে সেটা বাড়ি আনা গেলেই বাঁচা যায়। মালা ভয়ে ভয়ে বলে, আমারে দুগা মুড়া চিরা দিবে গো। কেন, ভাত খাস নাই? খাইছি, তবুও ভাতে টান পড়িল, পেটে ভয়রা খাই নাই, অখন খিদাই পেট জ্বলছে। জ্বালাইয়াই মারস বাপু তুই, বলিয়া কুবের হাঁড়ি কলসি খুঁজিয়া পিসি নিজের জন্য লুকানো কতগুলি চিরা মালাকে আনিয়া দেয়। উঠিয়া বসিয়া অন্ধকারে চিরা মুখিয়ে দিয়া মালা বলে, হোসেন মিয়ারে খাইতে দিবা না? কি দিমু? মেলার থাইকা আম না আনিয়াছিলা, তাই দাও। করবা কি? খিদাই মানুষটা খুন হইয়া যায় না? কুবেরের সহসা মনে পড়িয়া যায়। ভাবে, সিধুর কাজ হয়েছে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে, তাই দিয়া আতিথ্য করিলে মন্দ হয় না। মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করিবে, কিন্তু পরক্ষণেই এ বিষয়ে কুবেরের উৎসাহ কমিয়া যায়। এমন একদিন ছিল, হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত, আজ যার তার রান্না ও সব কি আর সে খাইবে? শুধু না খাওয়া নয়, খাইতে বলিলে হয়তো সে আজই অপমানই বোধ করিয়া বসিবে। তার চেয়ে আম যখন আছে তাই দেওয়া ভালো। ঘরে গিয়া কুবের একটু অবাক হয়। চাটাইয়ে চিত হইয়া শুইয়া ইতিমধ্যে হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে। কুবের সন্তর্পণে মৃদুস্বরে একবার বলে, মিয়া ভাই। সাড়া না পাইয়া ঠেলা দিয়া ঘুম ভাঙাই গোপীর। সিঁদুর ঠাই ব্যঞ্জন আনিয়াছিলা গোপী? ঘুমে আধমরা গোপী বলে, হুঁ আনতি কইলাম না হারামজাদি। বাহুমূলে কুবেরের জোর টিপুনিতে গোপী চমকিয়া সজাগ হইয়া উঠিয়া বসে। বলে, আনতি গেছিলাম বাবা, দিল না। কইল বিড়ালে সব খাইয়ে গেছে গা। আচ্ছা, বিড়ালে খাইয়ে গেছে, কইল না? গোপী সাই দিয়া দিল। কুবের রাগে আগুন হইয়া বলল, হালা জুয়াচ্চোর, বিয়ানে খাই মুসো বিড়ালে, হাল্লা বজ্জাত। ছাড়া পাইবে মাত্র গোপী ঢলিয়া পড়ে। ঘুম বোধ হয় আসে তাহার সঙ্গে সঙ্গেই। ঘরের কোণে জল পড়িতেছিল। কুবের সেখানটা পরীক্ষা করিয়া দেখে, জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সে একটি সরু নালি করিয়া দিয়াছিল। মাটি কলিয়া তাহা প্রায় বুঝিয়া আসিতেছে। জল জমিয়া ঘরের ভেতরের দিকে আগাইয়া আসিতেছে অনেক দূর। হাত দিয়াই নালিটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয়। তারপর সে এক গভীর সমস্যার কথা ভাবিতে থাকে। ডিবিরিতে বেশি তেল নাই, অল্পক্ষণের মধ্যে নিভিয়া যাইবে। হোসেন মিয়াকে ডাকিয়া তুলিয়া আম খাওয়ানোর অনুরোধ এখন সে জানাইবে কি? বাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে, লোকটা আরামে গভীরভাবে ঘুমাইতেছে, ডাকিলে চটিবে না তো? ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরিল। দেখো, হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট হইতে বাহির হইয়া আসিতেছে অনেকটা নতুন একটা টাকা পয়সা রাখিবার ব্যাগ। ব্যাগটা যে আজই মেলায় কিনিয়াছে সন্দেহ নাই। শখ করিয়াই নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে। ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে। কুবেরের দেহে কাঁপুনি ধরিয়া যায়। এক মুঠো টাকা ও রেজকি হইতে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছু লইতে সাহস পায় না। তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলি খুচরা রেজকি কি আর হোসেন মিয়া হিসাব করিয়া গুনিয়া গাঁথিয়া রাখিয়াছে। আরও একটা শিখি এবং একটা আনি সে বাহির করিয়া লয়। একটা হোসেন মিয়া লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া ফু দিয়া সে নিবড়ি নিবাইয়া দেয়। তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটিয়া যায়। গোপী রুদ্ধ নিঃশ্বাসে বলে, বাবা। কুবেরের দেহ শিরশির করে মেরুদণ্ডের ঠিক মাঝামাঝি। চুপ যা গোপী, ঘুম যা, আমারে কাইলি পয়সা দিবা। দিমু দিমু, চুপ যা, ঘুম যা গোপী।
গোপী আর কথা বলে না। অন্ধকারের দুহাতে লম্বা ছোট চাটাইটি সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে।